এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন, আর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা। গত ৫ আগস্ট সন্ধ্যায় তাদের নিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করে একটি ফ্লাইট। শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম জানাতে থাকে। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গের ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি বলে বেশ কয়েকটি সূত্র দেশের প্রথম সারির একটি ইংরেজি দৈনিকে বিষয়টি নিশ্চিত করে। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ফ্লাইট এজ 1431-এর প্রোগ্রেস টিপের একটি অনুলিপি গণমাধ্যমের হাতে এসেছে। একটি ফ্লাইটের প্রোগ্রেস টিপ হলো এমন একটি ছোট কার্ড যার মাধ্যমে এটিসি আকাশে উঠতে থাকা নির্দিষ্ট উড়োজাহাজ ট্র্যাক করে, যাতে অন্য কোনো উড়োজাহাজের সঙ্গে সেটির সংঘর্ষ না হয়। এতে লকহিড C-130 হারকিউলিস উড়োজাহাজের ককপিট ও ঢাকার এটিসির মধ্যে রেডিও যোগাযোগের একটি রেকর্ডিং রয়েছে। ফ্লাইট প্রোগ্রেস ট্রিপ অনুযায়ী হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ৫ আগস্ট বিকেল ৩টা ৯ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। এর মাত্র ৩০ মিনিট আগে লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা হাসিনার তৎকালীন সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে। হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুরে ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। এটি পিছিয়ে দুপুর ৩টায় করা হয় এবং শেষ পর্যন্ত তিনি বিকেল ৪টার দিকে ভাষণ দেন। অন্যদিকে আগস্টের শেষ সপ্তাহে নিউইয়র্ক ভিত্তিক নাগরিক টিভি.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াকার বলেছিলেন, হাসিনা যে পালিয়ে যাচ্ছেন তা তিনি জানতেন না। তিনি বলেছিলেন, আমি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছিলাম তখন কেউ একজন আমাকে জানিয়েছিলেন যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তিনি পালাচ্ছেন। আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। আমি মনে করি তিনি যদি যেতেন তাহলে সেটা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতো। অবশ্যই কেউ চায় না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক। পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ছিল। এদিকে ঢাকার বিমানবন্দরের রাডার স্ক্রিন গ্রাফ অনুসারে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রোডের ওয়েবম্যান BMকে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম চালু করে। এরপর থেকেই এটি রাডারে দেখা যায়। উড়োজাহাজটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে, পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির দিকে অবতরণ করে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছে, সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশসীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল। ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর উপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রোডের চেয়ে বাংলাদেশের আকাশসীমা কয়েক মিনিট বেশি থাকতে হয়। ফ্লাইট প্রোগ্রেস টিপ অনুসারে উড়োজাহাজটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছে, এটি দেশটির কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াড কোড 4131 দেওয়া হয়েছিল। এটিসি তার আকাশসীমায় উঠতে থাকায় প্রতিটি উড়োজাহাজকে ৪ সংখ্যায় একটি কোড দিয়ে চিহ্নিত করে। উড্ডয়নের আগে ক্রু ম্যানুয়ালি এই কোড উড়োজাহাজের ট্রান্সপন্ডারে প্রবেশ করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর ৬ আগস্ট দেশটির রাজ্যসভায় বলেন, হাসিনা সংক্ষিপ্ত নোটিশে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন। ঢাকার এটিসির রাডার মনিটরের একটি স্ক্রিন গ্রাফ দেখায় ফ্লাইট এজে 1431 ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে। যখন এটি ফ্লাইট পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় তখন এর স্কোয়াড কোড গন্তব্যের এটিসিকে পাঠানো হয়। হাসিনাকে বহনকারী উড়োজাহাজের ক্ষেত্রে কলকাতায় এ কোড পাঠানো হয়। অন্যদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, উড়োজাহাজটির কাছাকাছি আসার বিষয়ে একে অপরকে অবহিত করতে ঢাকা ও কলকাতার এটিসির মধ্যে সরাসরি হটলাইন রয়েছে। উড়োজাহাজটির সেকেন্ডারি রাডারে দেখা না গেলেও ককপিট ক্রোয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার এবং সম্ভবত কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখেছিল। C-130 এবং গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায়, ফ্লাইট এজ 1431 বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়েতে 32-এ যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে সাউথ আলফা বেছে নেয়। গ্রাউন্ড কন্ট্রোলার উড়োজাহাজটিকে সতর্ক করে যে দুটি আন্তনভ AN-32 সেখানে রয়েছে এবং সতর্কবার্তা অবলম্বন করতে। উড়োজাহাজটিকে 20,000 ফুটের প্রাথমিক উচ্চতায় উড়ে চলার জন্য বলে এটিসি। ৫ আগস্ট এজে 1431-এর ফ্লাইট পথ দেখা যায় ফ্লাইট রাডার 24.com-এ। এজে 1431 4000 ফুট অতিক্রম করার পর
পাইলট ঢাকা এরিয়া কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় পাইলট বলেন, ঢাকা কন্ট্রোল AJX 1431-110 অতিক্রম করে যাচ্ছে এবং আমরা বামে মোড় নেওয়ার জন্য 15 মাইল বাকি। ঢাকার নিয়ন্ত্রক এর অনুমোদন দেন। ক্রু অবশেষে 24,000 ফুটের জন্য অনুমতি চাইলে ঢাকা এটিসি অনুমতি দেয়। এরপর এটিসি ককপিট ক্রুদের ট্রাফিক সম্পর্কে সতর্ক করে জানায় একটি এয়ারবাস A320 ঢাকার দিকে যাচ্ছে। এতে বলা হয় এয়ারবাসটি তাদের উপরে ছিল এবং 26,000 ফুট নিচে নামছিল। এরপরে ঢাকা এটিসি বলেছিল AJX 1431 কলকাতা কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করুন, যার অর্থ এরপর থেকে ক্রুদের কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের আগমন সম্পর্কে ঘোষণা দিতে হবে। সূত্র জানায় সাধারণত ফ্লাইট সীমান্তের কাছাকাছি পৌঁছালে এ ঘোষণা দিতে হয়। এদিকে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি যখন উড্ডয়ন করে তখন এটিসি টাওয়ারে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এয়ার কমোডর AF আতিকুজ্জামান। তিনি উড়োজাহাজটি উঠতে দেখেন। তিনি বলেন, আমার কোনো ধারণাই ছিল না যে ওই ফ্লাইটে কারা আছে। আমি ওই সময় টাওয়ারের স্বাভাবিক দায়িত্ব পালন করছিলাম। তখন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফ্লাইট উড্ডয়ন করে, সেটি জানতাম। ভেতরে কারা ছিল সে বিষয়ে একেবারেই কিছু জানতাম না। অন্যদিকে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, হাসিনার উড়োজাহাজটি সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে 101 স্কোয়াড্রনের দুটি ডাসাল্ট রাফালে যুদ্ধবিমান এটিকে এসকর্ট করে। যুদ্ধবিমান দুটি C-130 জন্য অপেক্ষা করছিল। ইন্ডিয়া টুডে 6 আগস্টে জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকতে ফ্লাইটের উপর নজরদারি বৃদ্ধি করেন। সূত্রের দাবি, হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা, ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসের ফোর্স সদস্যরা কেউ ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং রেহানার ছিল ব্রিটিশ পাসপোর্ট। ভারতীয় গণমাধ্যমের মতে উড়োজাহাজটি ঢাকার সময় সন্ধ্যা 6:15 হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। এরপর হাসিনাকে উত্তরপ্রদেশের নয়ডায় ভারত সরকারের দেওয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। SSF সদস্য ও ক্রুরা একদিন পরে বাংলাদেশে ফিরে আসেন।